আজকে শুধুমাত্র একটি ক্লাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের সাম্প্রতিক অংশে তুমি 8 থেকে 10 মার্ক বা তার থেকেও বেশি 10 থেকে 12 মার্ক তুমি কমন পেতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছরই দেখা যায় যে 8-10টা সাম্প্রতিক প্রশ্ন থাকে, এবার বেশিও থাকতে পারে, 10-12টা থাকতে পারে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক অংশে 8-10 মার্ক কমন পেতে চাও, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। তুমি এইখান থেকেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 8-10 মার্ক তুমি কমন পেয়ে যাবে। আজকে একটি ক্লাসে আমি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, তোমার হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রশ্ন তুমি এইখান থেকে ইনশাআল্লাহ কমন পাবে। তো চলো ক্লাস শুরু করি। প্রথমে দেখো, আমি আলোচনা করব জুলাই ঘোষণাপত্র নিয়ে। জুলাই ঘোষণাপত্র কি আমাদের 24 সালে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থান হচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ। ঘোষণাপত্র পাঠ করা হয় 5 আগস্ট 2025 সালে। অঙ্গীকার রয়েছে এখানে 6টি এবং মোট দফা রয়েছে 28টি। তাহলে জুলাই ঘোষণাপত্রের মোট দফা কয়টি রয়েছে? 28টি। আর জুলাই ঘোষণাপত্রের যে আয়োজক সেটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে জুলাই ঘোষণাপত্রের আয়োজক কোন মন্ত্রণালয়? সেটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জুলাই সনদ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল। তাহলে জুলাই সনদটা কি? জুলাই সনদটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল। সনদ বাস্তবায়নে অঙ্গীকারনামা রয়েছে 7টি, আর সংস্কার প্রস্তাবের দফা রয়েছে 84টি। এখানে দেখো জুলাই ঘোষণাপত্রের মোট দফা রয়েছে 28টি, আর এখানে জুলাই সনদের সংস্কার প্রস্তাব প্রস্তাবের দফা রয়েছে হচ্ছে 84টি। জুলাই জাতীয় সনদ 2025 প্রকাশ করে 17 অক্টোবর 2025। স্বাক্ষর করা দল ও জোট 25টি, তার ভিতরে নিবন্ধিত দল রয়েছে হচ্ছে 20টি। এখন এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে পেশ করে হচ্ছে তোমার জাতীয় ঐকমত্য কমিশন, আর জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমার জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয় 12 ফেব্রুয়ারি 2025 এবং কার্যক্রম শুরু করে 15 ফেব্রুয়ারি 2025। এই তো জুলাই ঘোষণাপত্র আর সনদ নিয়ে মোটামুটি এই টপিক, এই বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কোপ 30 বা কোপ 30। কোপের ফুল ফর্মটা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ। আসর হচ্ছে 30তম, সময়কাল হচ্ছে 10 থেকে 21 নভেম্বর 2025। অনুষ্ঠিত হয় বেলেম সিটি, ব্রাজিল, আমাজোনিয়া, বেলেম সিটি, ব্রাজিল, আমাজন নদীর মুখে। সভাপতি হচ্ছে আন্দ্রে কোরিয়া দো লাগো, ব্রাজিল। অংশগ্রহণ করে 194টি দেশ ও অঞ্চল। অংশগ্রহণ করেনি যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং মিয়ানমার। প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করেনি কে? যুক্তরাষ্ট্র। তবে সম্মেলনের আয়োজক হচ্ছে ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। প্রথম কোপ সম্মেলন অনুষ্ঠিত হয় বার্লিন, জার্মানি 1995 সালে। 31তম বা পরবর্তী কোপ সম্মেলন অনুষ্ঠিত হবে তো আছে আন্তালিয়া, তুরস্ক 2026 সালে। যেখানে সভাপতি হবেন ক্রিস বোয়েন, অস্ট্রেলিয়া। তারপরে 32তম হবে যে কোথায়? আদিস আবাবা, ইথিওপিয়া 2027 সালে। আর এর আগে 29তম কোপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? আজারবাইজানের বাকুতে। এরপরে দেখো শেখ হাসিনা ও আইসিটি মামলার রায় নিয়ে তথ্য। রায়ের তারিখ 17 নভেম্বর 2025। মামলার কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ। জুলাই গণ অভ্যুত্থানকে মনসুন গণ অভ্যুত্থানও বলা হয়, বলেছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে রায় প্রদান করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 দুইটাই আছে। রায় প্রদান করেছে কে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে, আর এখানে পরীক্ষায় অপশন থাকতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, 2, 3, 4 এমন থাকতে পারে। হবে কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল প্রধান ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। আইসিটি এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এমন থাকতে পারে। এটা কি হবে? আইসিটির পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখি গ্লোবাল সুমুদ ফটিলা সম্পর্কে। গ্লোবাল সুমুদ ফটিলা কি? গ্লোবাল সুমুদ ফটিলা হচ্ছে একটি আন্তর্জাতিক নৌবহর, যেখানে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী নিয়ে গঠিত, যারা ফিলিস্তিনে গাজাবাসীর সাহায্য করার উদ্দেশ্যে সেখানে গমন করেন। তো গ্লোবাল সুমুদ ফটিলা অংশগ্রহণকারী দেশ ও নৌবহর তোমার হচ্ছে 44টি দেশ রয়েছে 44টি এবং 50টি নৌযান। শুরু হয় 31 যাত্রা শুরু হয় 31 আগস্ট 2025 স্পেনের বার্সেলোনা থেকে। বহরে নেতৃত্ব দেন, যে গ্লোবাল সুমুদ ফটিলার বহরে নেতৃত্ব দেন সেটা হচ্ছে কি? গ্রেটা থুনবার্গ, সুইডিশ অধিকার কর্মী বা তার উপাধি হচ্ছে পরিবেশ কন্যা, তিনি কে? গ্রেটা থুনবার্গ।
ইসরায়েলি বাহিনী 41টি নৌকা আটক করে 1-2 অক্টোবর 2025। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী আলোকচিত্র শহীদুল আলম যে জাহাজে ছিলেন সেটা হচ্ছে কনসেন্স। শহীদুল আলমকে ধরে নিয়ে যাওয়া হয়, বা ইসরায়েলি বাহিনী শহীদুল আলমকে ধরে নিয়ে যান 7 অক্টোবর 2025। আর প্রবাসী বাংলাদেশি রুহি আক্তার তিউনিসিয়ার গামার্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন 18 সেপ্টেম্বর 2025। তো গ্লোবাল সুমুদ ফটিলা থেকে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে আলোকচিত্রে শহীদুল আলম, আর শহীদুল আলমকে ধরে নিয়ে যায় 7 অক্টোবর 2025। আর ইসরায়েলি বাহিনী 41টি নৌকা আটক করে 1 আর 2 অক্টোবর 2025। আর বহরে নেতৃত্ব দেন গোটা থুনবার্গ। এগুলো মোটামুটি গ্লোবাল সুমুদ ফটিলা নিয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন। আয়োজন হচ্ছে 80তম অধিবেশন শুরু হয় 9 সেপ্টেম্বর 2025। আনুষ্ঠানিকভাবে মূল পর্ব শুরু হয় 23 থেকে 27 সেপ্টেম্বর 2025। অধিবেশনের মেয়াদ 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। স্থান হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো ভাষণ দেয় 26 সেপ্টেম্বর 2025। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তিনি 79তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন, এবার দ্বিতীয়বারের মতো ভাষণ দেন কত তারিখে? 26 সেপ্টেম্বর 2025। দেশের সামগ্রিক উন্নয়ন, নির্বাচন প্রস্তুতি, বিচার কার্যক্রম, গাজার পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন তিনি। 80তম অধিবেশনে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে দেখো নেপালের জেনজি আন্দোলন। নেপালের সরকার কর্তৃক ফেসবুক, এক্স, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় এবং সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নেপালের ছাত্র তরুণ সমাজ ব্যাপক আন্দোলন শুরু করে। দেখা যাচ্ছে যে তাদের সে 26টি যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয় নেপালে, এবং তার এই প্রেক্ষাপট ধরে 8 সেপ্টেম্বর নেপালের তরুণ সমাজ প্রতিবাদ এবং তারা হচ্ছে বিক্ষোভ শুরু করে, এবং সেখানে দেখা যায় যে পুলিশের গুলিতে 14 জন মতো নিহত হয় এবং 80 জন মতো আহত হয়। এবং নেপালের রাজধানী যে কাঠমান্ডু আছে, কাঠমান্ডুতে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে কারফিউ জারি করা হয়, এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এতে পদত্যাগ করে। এবং আন্দোলনের সময়কাল 8 থেকে 13 সেপ্টেম্বর 2025, 5 দিন ছিল। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধানমন্ত্রী হন তিনি হচ্ছেন সুশীলা কার্কি। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী ও নারী বিচারপতি হচ্ছেন সুশীলা কার্কি। এরপরে দেখো নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র হচ্ছে জোহরান মামদানি, এবং নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। দায়িত্ব গ্রহণ করবেন 1 জানুয়ারি 2026 সাল থেকে। জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায়, আর নাগরিক হচ্ছে উগান্ডা এবং যুক্তরাষ্ট্রের। তার জন্ম কোথায়? উগান্ডার রাজধানী কাম্পালায়। আর তার রাজনৈতিক দল হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়রকে জোহরান মামদানি, তিনি হচ্ছে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এবং তার রাজনৈতিক দল কি? ডেমোক্রেটিক পার্টি। এরপরে দেখো সুদানের গৃহযুদ্ধ। সুদানে কিন্তু ব্যাপক একটা গণহত্যা হয়েছে এলফাশের শহরে, আর এটা কিন্তু কোনো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি, মূলত স্যাটেলাইট থেকে দেখা গিয়েছে ওই এলাকার মাটি, মানে ওই এলফাশের শহরের মাটি পুরা লাল হয়ে গিয়েছে। মানে অনেক ব্যাপক মানে ভয়ঙ্কর একটা গণহত্যা হয়েছে। এবং সুদানে কিন্তু বর্তমানে সময়ে গৃহযুদ্ধ চলছে। সুদানের রাষ্ট্রীয় সামরিক বাহিনীর নাম হচ্ছে এসএএফ, এবং সুদানের আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি হচ্ছে আরএসএফ। তো এই দুইটা পক্ষের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে মূলত গৃহযুদ্ধের কারণ দুই বাহিনীর প্রধানের ক্ষমতার দ্বন্দ্ব। তো এখানে যে সুদানের এলফাশের শহরে সংগঠিত গণহত্যার জন্য দায়ী হচ্ছে আরএসএফ, র্যাপিড সাপোর্ট ফোর্সেস। তো এই আরএসএফ মূলত সুদানে কি এলফাশের শহরে গণহত্যার জন্য দায়ী। এলফাশের শহরটি অবস্থিত সুদানের দারফুর প্রদেশে। তো সুদানের গৃহযুদ্ধ সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো এখানে দুইটা বাহিনী রয়েছে, একটা হচ্ছে এসএএফ, এটা হচ্ছে রাষ্ট্রীয় সামরিক বাহিনী, আর একটা হচ্ছে আরএসএফ, যেটা হচ্ছে আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি, এটা হচ্ছে সুদানিজ আর্ম ফোর্সেস, আর এটা হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। তো এইটা একটু মনে রাখবা। দেখো পাকিস্তান আফগান সীমান্ত সংঘাত শুরু হয় 9 অক্টোবর 2025। পাকিস্তান হামলা চালায় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক ই তালেবান টিটিপি সক্রিয় হওয়ায় উদ্দেশ্য টিটিপির আমির নূর ওয়ালি মেহসুদের উপর হামলা। যুদ্ধবিরতি হয় 18 অক্টোবর 2025। 9 অক্টোবর সংঘাত শুরু হয়, 18 অক্টোবর যুদ্ধবিরতি হয়। মধ্যস্থতাকারী দেশ হচ্ছে কাতার।
কিছুদিন আগে বাংলাদেশে 5.7 মাত্রায় ভূমিকম্প হলো, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। সময়কাল 21শে নভেম্বর 2025 সকাল 10টা 38 মিনিট। উৎপত্তি স্থল হচ্ছে মাধবদী নরসিংদী। মাত্রা 5.7 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী, আর মাত্রা 5.5 মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী। গভীরতা হচ্ছে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের বার্তা দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ, আর ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল। এবার আমরা 2025 সালে নোবেল পুরস্কার সম্পর্কে দেখবো। 2025 সালে নোবেল পেয়েছেন 14 জন, তার মধ্যে 12 জন হচ্ছে পুরুষ আর 2 জন হচ্ছে নারী। তাদের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে মারিয়া করিনা মাচাদো, ভেনিজুয়েলার। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে লাসলো ক্রাসনা হরকাই, হাঙ্গেরির। এরপরে অর্থনীতিতে পেয়েছেন জোয়েল মোকির, যুক্তরাষ্ট্র। ফিলিপ আগিও, ফ্রান্স। পিটার হাউইট, কানাডা। এগুলো কিন্তু এভাবে দেখলে হবে না, একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে, বা একটু মানে মাথায় রাখার চেষ্টা করতে হবে, একটু ধারণা রাখার চেষ্টা করতে হবে। চিকিৎসা হচ্ছে ম্যারি ব্রুনকো, যুক্তরাষ্ট্র। ফ্রেড রামসডেল, যুক্তরাষ্ট্র। সিমন সাকাগুচি, জাপান। এর পদার্থে পেয়েছে মিশেল এইচ ডেভোরেট, ফ্রান্স। জন এম মার্টিনিস, যুক্তরাষ্ট্র। জন ক্লার্ক, যুক্তরাষ্ট্র। তারপরে রসায়নে পেয়েছে রিচার্ড রবসন, যুক্তরাষ্ট্র। ওমর এম ইয়াগি, জর্ডান, যুক্তরাষ্ট্র, সৌদি। আর সুসুমু কিতাগাওয়া, জাপান। তো এইগুলো আমি কিন্তু কয়েকবার পড়ে আমার মুখস্থ হয়ে গিয়েছে, তোমরা একটু কয়েকবার পড়বা, এভাবে তো দেখলে হবে না, এটা একটু পড়তে হবে। এটা তুমি কয়েকবার পড়লেই তোমার মুখস্থ হয়ে যাবে। তো চলো পরবর্তী বিষয়গুলো দেখে নিই। এরপরে বিশ্বকাপ ফুটবল 2026, আসর হচ্ছে 23তম। সময়কাল 11ই জুন থেকে 19শে জুলাই 2026। আয়োজক 3টি দেশ, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। অংশগ্রহণ করবে 48টি দেশ। মোট ম্যাচ হবে 104টি। মোট ভেন্যু আছে 16টি। মাস্কট রয়েছে হচ্ছে 3টি, এটা হচ্ছে ম্যাপল, ক্লাস আর জায়ু। বিশ্বকাপ ফুটবল 2030, আসর হচ্ছে 24তম। সময়কাল হচ্ছে 8 জুন থেকে 21শে জুলাই 2030। মূল আয়োজক দেশ হচ্ছে মরক্কো, পর্তুগাল, স্পেন। এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো এখান থেকে, এইটা গুরুত্বপূর্ণ। তারপরে আর মোটামুটি এইটাই বেশি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আয়োজক কোন কোন দেশ বিশ্বকাপ 2026-এ। তো চলো পরবর্তী বিষয়গুলো দেখে নিই। এরপরে ভারত পাকিস্তানের পেহেলগামের সংঘাত নিয়ে দুইটা তথ্য খুবই এখানে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগামের বৈশারণে পর্যটকদের উপর হামলার ঘটনায় 26 জন নিহত হলে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয় 22 এপ্রিল 2025। তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয় কবে? 22 এপ্রিল 2025। কাশ্মীর অঞ্চলের স্বল্প পরিস্থিতি সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কে পেহেলগাম হামলার জন্য দায়ী করা হলেও সংগঠনটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। এই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ রয়েছে মনে করে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে ভারত ও পাকিস্তান। এই দুইটা ইনফরমেশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 7 মে 2025 পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের নাম অপারেশন সিঁদুর। আর 10 মে 2025, 10 মে, এখানে 7 মে 2025 পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের নাম অপারেশন সিঁদুর, আর 10 মে 2025 ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযানের নাম হচ্ছে অপারেশন বুনিয়ানুম মারসুস। তো এই দুইটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পরে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম, একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমরা দেখে নিই। শততম টেস্ট খেলা, প্রথম বাংলাদেশি, শততম টেস্টে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান। তারপরে হচ্ছে শততম টেস্টটি খেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেন, বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন। আর যে মুশফিকুর রহিমের দেশের হয়ে সর্বোচ্চ রান হচ্ছে 6351। তো মোটামুটি টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের এই ইনফরমেশন গুলোই গুরুত্বপূর্ণ যদি আসে পরীক্ষায়। খেলাধুলা থেকে তো মোটামুটি প্রশ্ন আসে, তা আসলে এখান থেকে আসতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আজকে আমি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরেছি, এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। আমি তোমাদের জন্য টানা 3 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি সাম্প্রতিক প্রশ্ন কমন পেয়ে যাবা, 8-10টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা যদি সাম্প্রতিক আসে। আরেকটা ক্লাস দেবো কালকে, আর এই দুইটা ক্লাস যদি ভালোভাবে করো তুমি সাম্প্রতিক নিয়ে আর টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। আর এই যে এগুলো করালাম, এগুলো তোমার একটু পড়তে হবে, শুধু ক্লাস দেখলেই তো হবে না, একটু পড়তে হবে, সালগুলো মাথায় রাখতে হবে, তথ্যগুলো মাথায় রাখতে হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত তুমি যদি করো তাহলে অনেকগুলো প্রশ্ন কমন পাবা। তুমি যদি আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।